আসসালামু আলাইকুম। আজকে যে বইটা রিভিউ করব আমি, এই বইটা হচ্ছে অযথা খরচ কিভাবে আমরা কমাবো এই সম্পর্কে। অযথা খরচ কমানো, এই অভ্যাসটা কিন্তু আমরা সবাই চাই আয়ত্ত করতে, বাট পারি না। টাকা পয়সা কামাই মাশাআল্লাহ অনেক, কিন্তু আমরা কিন্তু হ্যাপি না, কেন ওই অযথা খরচ করে ফেলি টাকা পয়সা। বইটার নাম হচ্ছে রিচেস্ট ম্যান ইন ব্যাবিলিয়ন, ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি। বইটার একটা মাহাত্ম্য আছে। মাহাত্ম্যটা বলার আগে ব্যাবিলন সম্পর্কে তো আপনারা জানেন, এটা খুব প্রাচীন একটা শহর ছিল, অর্থ প্রাচুর্য অনেক ছিল, কিন্তু এখন অবশ্য বিলুপ্ত হয়ে গেছে। তো অনেক ধনী একটা শহর ছিল। বর্তমানে এই যে আমাদের লুক্সেমবার্গ যেমন আমরা জানি অনেক ধনী একটা কি কান্ট্রি, এরকম ব্যাবিলনও ছিল অনেক ধনী কান্ট্রি। কান্ট্রি না, শহর আর কি। এখন অবশ্য বিলুপ্ত হয়ে গেছে। তো এই বইটার মাহাত্ম্য হচ্ছে, এই বইটার যে রাইটার জর্জ এস ক্লাসন, উনি এই বইটা আর কি সংগ্রহ করছে। ব্যাবিলন তো ধ্বংসস্তূপ, তো ওই বইটা সে সংগ্রহ করছে। মিশরের মমি আমরা জানি যেভাবে একদম মাটি ঘুরে ঘুরে সংগ্রহ করতে হয়, এই বইটাও এরকম আর কি সংগ্রহ করা। জর্জ ক্লাসন এগুলো সংগ্রহ করে, মানে পৃষ্ঠাগুলো আর কি নথি বলতে পারেন, এগুলা সংগ্রহ করে বইটা আর কি লিখছে, দি রিচেস্ট ম্যান ইন ব্যাবিলিয়ন। তো এই বইটা নামটা দিছে কি দি রিচেস্ট ম্যান ইন ব্যাবিলিয়ন। কেন দিছে? কারণ এই বইটাতে ব্যাবিলনের যে সবচেয়ে ধনী ব্যক্তি, ওনার উপদেশগুলো আর কি, উনি কিভাবে ধনী হইছে, এই বিষয়গুলা এই বই আর কি আছে। তো ব্যাবিলনের যে সবচেয়ে ধনী ব্যক্তি, তার নাম ছিল আরকত। তো এই আরকত এর কাছে একদিন তার কিছু বন্ধু বান্ধব আসছে, যারা লাইফে আসলে ওইভাবে কিছু করতে পারে নাই, টাকা পয়সা ইনকাম করতে পারে নাই, বা পারলেও দেখা যায় ওই অযথা খরচ করে ফেলছে। তো ওনার আরকদের কাছে এসে বলে, বন্ধু তুমি কিভাবে এত ধনী হইলা, এটা আমাদেরকে যদি শিখাইতা খুব উপকার হইতো, আমরা তো লাইফে কিছু করতে পারলাম না, অযথা টাকা পয়সা আমরা খরচ করে ফেলি। তো আরকত বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের শিখাবো, তোমরা প্রত্যেকদিন রাত্রে আমার কাছে আইসো, আমি শিখাবো তোমাদেরকে। হ্যাঁ, এর তো আসে বন্ধুরা, প্রথম রাত্রে আসে। আসার পরে আরকত বলে, প্রথম যে লিসনটা দেয়, এই লিসনটা খুব ইম্পর্টেন্ট। আরকত বলে, আপনি যাই কামান না কেন, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট, আপনার ইনকামের 10% আপনি সেভ করেন। কত পার্সেন্ট? 10%। 10% সেভ করতে হবে। তো যত টাকাই কামান না কেন, 10% আপনি সেভ করবেন। এখন আচ্ছা, এখন আপনি বলতে পারেন, ভাই আমি সেভ করব, আমার স্যালারি কম, আমার হচ্ছে ঋণ আছে, আমি কিভাবে এটা সেভ করব? তো আরকত এখানে বলছে যে আপনার ঋণ আছে, ঠিক আছে, আপনি কাজ করেন, আপনি 10% তো সেভ করবেন, আর 20% হচ্ছে আপনি আপনার ঋণ পরিশোধ করেন। আপনার একবারেই সব ঋণ পরিশোধ করতে হবে এমন তো কোনো কথা নাই। যার যে আপনার কাছে টাকা পায়, আপনি তার কাছে যান, যে বলেন যে ভাই আমি একবারে তো পারবো না, আমি মাসে মাসে তোমাকে 1000 টাকা বা 500 টাকা করে আমার ঋণটা আমি পরিশোধ করবো। একবারে তো করতে হবে না। তাহলে আপনার 10% সেভ করলেন, 20% দেওয়া হচ্ছে আপনার ঋণগুলো হয়তো পরিশোধ করলেন। আর বাকি যে 70% থাকে, এই 70% হচ্ছে আপনার দৈনন্দিন খরচগুলো মেটাবেন, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, এগুলা, বাসা বাড়ির ভাড়া, এগুলো আপনি করবেন। এটা বলছে আরকত। আর একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে সে বলছে যে আপনি 10%ই সেভ করেন, বেশি সেভ করতে যায় আবার মানে কৃপণ হয়ে যায় না। হ্যাঁ, আপনি লাইফে তো মানে কি বলবো,
লাইফে তো সুখ আহ্লাদের একটা বিষয় আছে, আপনার প্রয়োজন মিটান, লাইফটারে এনজয়ও তো করতে হবে, তাই না? যে আপনি একদম সেভিং করতে চাই যে একদম কিপটা হয়ে যাবেন, না, এরকমও হওয়া যাবে না। আপনার 70% দিয়ে আপনি আপনার দৈনন্দিন খরচ টরচ বা এগুলো আপনি করবেন। এই এখন আবার আরকত বলছে যে সেকেন্ড, তো ফার্স্ট নাইটে সেটা বলছে, সেকেন্ড নাইটে আসে তার বন্ধুরা। তো এবার আরকত বলে যে তোমার কাছে কত টাকা সঞ্চিত আছে এটা কিন্তু তোমার সম্পত্তি নির্ভর করবে না, সম্পত্তিটা নির্ভর করবে হচ্ছে তোমার কতগুলা আয়ের উৎস আছে। আয়ের উৎস রাখতে হবে অনেকগুলা। এই যে আপনি যে টাকাটা সঞ্চয় করছেন, এই টাকা কি সারা জীবন সঞ্চয় করবেন না, এটার থেকে আরও টাকা বের করতে হবে, টাকার বাচ্চা কাচ্চা বের করতে হবে, ওই বাচ্চা কাচ্চা আবার আপনার জন্য কাজ করবে। টাকার থেকে ভাই টাকা তৈরি করতে হবে, তাহলে আপনার হচ্ছে সম্পত্তিটা ক্রিয়েট হবে। এটা একটা লিসন সে আমাদেরকে দিছে। থার্ড আর একটা যে লিসন দিছে সে, এটা হচ্ছে আপনি ধরেন এখন টাকা উপার্জনের পথ বের করবেন। একটা উপার্জন হতে পারে ইনভেস্টমেন্ট, কারণ আপনি কোনো একটা জায়গায় ইনভেস্ট করবেন, ঠিক আছে, ইনভেস্ট করলেন, বাট আপনার ওই বিষয়ে কোনো আইডিয়াই নেই, আপনি কিচ্ছু জানেন না, তাহলে এটা কি বুদ্ধিমানের কাজ হবে? আপনার তো টাকা আপনি কষ্ট করে সেভ করছেন, একটা জায়গায় ইনভেস্ট করলেন যে সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই, তো আপনার কিন্তু হাই লেভেল অফ চান্স থাকবে টাকাটা গচ্চা যাওয়ার, রাইট? গচ্চা যাওয়ার চান্স থাকবে। এইখানে আরকত এসে বলছে, আরকত বলতেছে যে আপনি যেখানে ইনভেস্ট করবেন বা যেখান থেকে অর্থ উপার্জনের পথ বের করবেন, ওই বিষয়ে তো আশেপাশে অনেক অভিজ্ঞ মানুষ আছে বা অনেকে আছে যারা এই বিষয়ে সাকসেস হয়েছে। তো আপনি কি করবেন? আপনি তাদের থেকে আইডিয়া নেন, তাদের থেকে জ্ঞান আহরণ করেন। হ্যাঁ, এটা করতে পারেন। এখন তো আবার ইউটিউব ভিডিও আছে, ইউটিউবে আপনি দেখলেন যে এখানে ইনভেস্ট করা ঠিক হবে কি হবে না, এই বিষয়গুলো সে করতে বলছে। তো বইটা আমি চিন্তা করলাম যে আসলেও সেভ করা দরকার, ওই সেভিংসটা আবার ইনভেস্টমেন্টও করা দরকার। এইভাবেই তো আসলে টাকাগুলো তৈরি হয়, তাই না? আপনি দেখেন, আপনি যে টাকা যে ইনকাম করতেছেন, আপনি বাজারে যে সবজিওয়ালা মাছওয়ালারে টাকা দিয়ে আসতেছেন আপনার টাকা, আপনি বাড়িওয়ালারে টাকা দিতেছেন, আপনি হচ্ছে মার্কেটে যে কাপড় চোপড় কিনতেছেন কাপড়ওয়ালারে টাকা দিয়ে দিতেছেন আপনার টাকা। আপনার নিজের জন্য কি আপনি কিছু রাখছেন? আপনার ইনকামের টাকা নিজের জন্য তো কিছুই রাখলেন না, সব তো খালি মানুষের দিয়াই দিতেছেন। নিজের জন্য কি কিছু রাখছেন? না, রাখেন নাই। তো এর জন্যই কোনো কথা নাই ভাই, আপনার স্যালারিটা পায়াই এনতে 10% সেভ করবেন। 10%, বেশি করা দরকার নাই ভাই, কিপটা হয়েন না, জীবনটারও উপভোগ করতে হবে। 10% টাকা আপনি সেভ করেন। তো এই বইয়ে আরও অনেক লাইফ চেঞ্জিং উপদেশ দিছে, সব বলবো না আমি, কারণ আমি চাই আপনারা বইটা পড়েন। বইটা রিভিউ করার উদ্দেশ্যই একটাই আমার, আমি চাই আপনারা বইটা পড়েন। দি রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন।